আমরা দিল্লি মডেল দেখলো রাজনৈতিক দলগুলো, বিহার মডেল দেখলো, তারপর পশ্চিমবঙ্গ। রাজনৈতিক দলগুলো কিন্তু শুধুমাত্র ওই ভোটে জেতার দিকে সেদিকেই লক্ষ্য রেখে তাদের কর্মকাণ্ড চালিয়ে গেল। বাকি যারা বিরোধীরা, বাকি অন্যান্য দলগুলো, তারা ঠিক সেটাকে ঠিক কিভাবে সেটার সঙ্গে ঠিক সেভাবে তাল মিলিয়ে লড়াইটা চালানো যায় সে কিন্তু সেই দৃষ্টান্ত রাখতে পারলো না। না সোফিয়া, আমি ব্যাপারটাকে ঠিক সেভাবে দেখছি না। বিজেপি তো যেভাবে এসআইআর করা হচ্ছে সেটাকে সমর্থন করবেই। এসআইআর আমরা তো গোড়ার থেকেই বলে এসেছি, আমি এখনো বলছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের সম্ভাব্য ভোট ব্যাংককে যথাসাধ্য ছোট করে দেওয়া। গতকালের আনন্দবাজার পত্রিকায় একটা পোস্ট এডিট আর্টিকেল বেরিয়েছে, জ্যোতিষ্ক দত্ত বলে একজন লিখেছেন, আমি আবারও উল্লেখ করছি সেই লেখাটার। তিনি একজন স্ট্যাটিস্টিশিয়ান, আমেরিকার একটা ইউনিভার্সিটি। তিনি অঙ্ক করে দেখিয়েছেন যে গত বছর বিধানসভা ভোটে যেখানে তৃণমূল যত বেশি ভোটে জিতেছিল, এবার সেই বিধানসভা কেন্দ্রে তত বেশি সংখ্যক নাম অ্যাডজুডিকেশনে গেছে। যেখানে বিজেপি জিতেছিল সেখানে অ্যাডজুডিকেশন সব থেকে কম গিয়েছে। উত্তরের যে তিনটে জেলা নিয়ে আমরা মানে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, তিনটে জেলা নিয়ে বেশি কথা হয়েছে, সব জেলা থেকে বেশি নাম বাদ গেছে। এখানে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে, অ্যাডজুডিকেশনে গিয়েছে গোয়ালপুকুরে, যেখানে তৃণমূল সব থেকে বেশি ভোটে জিতেছিল। আর যে আসন দুটো বিজেপি জিতেছিল, রায়গঞ্জ এবং দুটো আসনের কথা উনি উল্লেখ করেছেন, আরেকটা আসন এই মুহূর্তে মনে পড়ছে না আমার, সে দুটোতে সব থেকে কম অ্যাডজুডিকেশনে গেছে। তৃণমূলের ভোট যদি 1% বেশি হয়, তাহলে অ্যাডজুডিকেশনে গেছে 0.41% বেশি নাম। এটা অঙ্ক করে একদম প্রতিষ্ঠা করা গেছে যে যেখানে তৃণমূলের জেতার সম্ভাবনা বেশি সেখানে নাম বাদ দেওয়া হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে যে নির্বুদ্ধিতা আছে সেটার দিকে আমরা দৃষ্টি অনেকেই আকর্ষণ করেছি আগে, তার পিছনে খুব চালাক মাথা, যেটা মমতা ব্যানার্জি অনেক অভিযোগ করছে, এখন আমি তাকে সত্য বলেই মনে করছি। দিল্লি থেকে বসে, কোনো জায়গা থেকে বসে কম্পিউটারে কারসাজি করে একদম ধরে ধরে নাম বাদ দেওয়া হয়েছে ইচ্ছা করে। কোনো রকম কোনো যুক্তি, কোনো রকম কোনো নীতি, কোনো রকম কোনো আইনে পরোয়া না করে। সেই জন্যই আমি পশ্চিমবঙ্গে এই যে নির্বাচন হতে যাচ্ছে, আমি এটাকে বৈধ নির্বাচন বলে মনে করছি না। আইনের দিক থেকে হয়তো বৈধ, সুপ্রিম কোর্ট যতক্ষণ না তার ঘোষণা করছে, কিন্তু এর কোনো নৈতিক বৈধতা নেই। দেখার হচ্ছে যেটা সুভাষিস বললেন, সেটাই আমার কাছে এখনো দেখার, এতৎসত্ত্বেও বিজেপি জিততে পারে কিনা। আমি এবার একটু রাজনীতির প্রসঙ্গে আসি। বিজেপি কেন এই কৌশল নিয়েছে? এই যে ইডি সিবিআই কে ব্যবহার করা, ইনকাম ট্যাক্স কে ব্যবহার করা, তৃণমূলের যেটা পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, তাদের ডিরেক্টর গ্রেপ্তার করা, হতে পারে তাদের বেআইনি ভাবে অর্জিত অর্থ তাদের এখানে ব্যবহার করা হয়েছে, তাদের হ্যারাস করা হচ্ছে। ঠিক ভোটের আগে মমতা ব্যানার্জির নাম যিনি প্রপোজ করছেন তার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হচ্ছে। ঠিক ভোটের আগে এই কথা কি বিশ্বাসযোগ্য যে পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করেন তাদের মধ্যে একমাত্র তৃণমূল দুর্নীতিগ্রস্ত? আমি একবারও বলছি না আজকের রাজনীতি যারা করেন তাদের মধ্যে টাকা পয়সা ছাড়া আজকের দিন রাজনীতি করা যায় না। আমি একবারও বলছি না যে তৃণমূল দল হিসেবে দুর্নীতি মুক্ত। কিন্তু বিজেপিতে কারা রয়েছেন? তারা তো দুদিন আগে তৃণমূল, অনেকেই দুদিন আগে তৃণমূল করতেন। অরবিন্দ কেজরিওয়ালের কথা সুভাষিস বলছে, অরবিন্দ কেজরিওয়াল তো একবার দিল্লি বিধানসভায় 25টা নামের তালিকা ধরে ধরে বলছিলেন। এদের হিমন্ত বিশ্ব শর্মা, যিনি এখন নরেন্দ্র মোদীর অন্যতম ভক্ত, আসামের মুখ্যমন্ত্রী, দুবারে ভোট হয়েছে, জানি না পরবর্তীবারে কি হবে, ভোট হয়ে গিয়েছে আসামে। তিনি বিজেপিতে জয়েন করার 7 দিন আগে পর্যন্ত ছিলেন চরম দুর্নীতিগ্রস্ত বিজেপির বিচারে। তাকে আজ গ্রেপ্তার করা হয়, কাল গ্রেপ্তার হবে, তাকে হুমকি দেওয়া হতো। তিনি যেই মুহূর্তে বিজেপিতে যোগদান করলেন তার বিরুদ্ধে সমস্ত মামলা মোকদ্দমা খতম। অজিত পাওয়ার, মহারাষ্ট্রের নেতা, তার সম্পর্কে আমি বিশেষ কিছু এখন আর বলছি না, বলার হয়তো ঠিক হবে না। কিন্তু একের পর এক এরকম দৃষ্টান্ত রয়েছে যাদের বিজেপিতে গিয়ে যারা শুদ্ধ হয়ে গেছে। যে ওয়াশিং মেশিন তত্ত্ব বলা হয় না, বিজেপিতে গেলেই শুদ্ধ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সেটা সত্য।
মানুষ তো জানেন যে এভাবে পলিটিক্স আজকে বিজেপি অন্যায়ভাবে উপার্জিত টাকার ব্যবহার করছে না। বিজেপি যে পরিমাণ টাকা বিজ্ঞাপনে খরচ করছে আমরা আমরা মানুষের চোখের উপর দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে, যেটা আমাদের দর্শকরাও কেউ কেউ বলছে এতৎসত্ত্বেও বিজেপি জিতবে কি না, দর্শকদের মন্তব্যে কেউ কেউ দেখলাম একজন বলছেন তাকে কি বলে দিয়ে ট্রাইব্যুনালের লিস্ট কি কবে বেরোবে আমরা জানি না, মাফ করবেন আমাদের কারোর জানা নেই, বিশ্ব সংসারে কারো জানা নেই যে ট্রাইব্যুনালের লিস্ট কখন বেরোবে, কবে কাদের নাম থাকবে কি থাকবে না। যখন বেরোবে তখনই একমাত্র যার বেরোবে, যার নাম ক্লিয়ার হলো তিনি জানতে পারবেন, যার নাম হলো না তিনি জানতে পারবেন কিনা সেটাও আমি জানি না। যাই হোক, এটা সত্ত্বেও বিজেপি জিততে পারবে কিনা আমার দেখে শুনে মনে হচ্ছে যে এত প্রবল আক্রমণ বাংলার মানুষের উপর করা হচ্ছে, বাঙালিত্বকে প্রশ্ন করা হচ্ছে, বাঙালির আত্মাভিমানকে প্রশ্ন করা হচ্ছে, আঘাত করা হচ্ছে। এই নির্বাচনটা সুভাষিস যেরকম বললেন যে সাধারণ নির্বাচন নয়, ঠিকই অতীতে কোনো নির্বাচন, দেশে কোনো বিধানসভা নির্বাচন এভাবে হয়নি, ঠিক তেমনই এই নির্বাচনটা রাজনৈতিক নির্বাচন থাকছে না। এই নির্বাচনটা অনেকের দৃষ্টিতে, কত মানুষের দৃষ্টিতে, কত শতাংশের দৃষ্টিতে সেটা ভোটের ফলাফল বেরোনোর পর বোঝা যাবে। অনেকের দৃষ্টিতে আমার যা বোধ হচ্ছে, এই নির্বাচনটা হচ্ছে বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই, বাঙালির জাতিসত্তা রক্ষার লড়াই। নরেন্দ্র মোদী যখন এসে বলেন জনসভাতে তিনি বাঙালিকে সংখ্যালঘু হতে দেবেন না, তিনি তো বাঙালি বলতে শুধু হিন্দু বাঙালিকে বোঝান, কিন্তু আমরা বাঙালিরা বাঙালি বলতে তো হিন্দু বাঙালি বুঝি না, আমরা বাঙালি বলতে পশ্চিমবঙ্গের বাসিন্দা বাংলা ভাষীকে বুঝি। যেভাবে পশ্চিমবঙ্গের ম্যাপ খাওয়া ভোটার যারা 2002 সালে ভোট দিয়েছেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাতে বলতে আমরা বাধ্য হচ্ছি যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠান, তার সম্পর্কে কিছু বলা যাবে না, এ সমস্ত কথা বলার মতো জায়গায় আমরা নেই। আমাদের স্পষ্ট বলতে হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির একটা অঙ্গ হিসেবে কাজ করছে। তার কি জবাব পশ্চিমবঙ্গে মানুষ দেয় তাতে আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। কিন্তু নির্বাচনটা সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা দেখছো না, এই নির্বাচনে কোনো ইস্যু নেই। পশ্চিমবঙ্গে মানুষের কর্মসংস্থান কিভাবে হবে, স্বাস্থ্যের কি হবে, শিক্ষার কি হবে, এসব বিষয়ে কোনো বক্তব্য নেই। শিক্ষা এত বড় দুর্নীতি হয়ে গিয়েছে, অন্তত বিরোধী দলের তো সেটাকে খুব বড় ইস্যু করা উচিত ছিল। সেটাও কি আমরা দেখতে পাচ্ছি? তাও তো পাচ্ছি না। সব থেকে বড় ইস্যু অনুপ্রবেশকারী মুক্ত করা, পশ্চিমবঙ্গে জনসমষ্টিকে শুদ্ধ করা। শুদ্ধ করা মানে হচ্ছে মুসলিমদের বাদ দেওয়া, আর মুসলিমদের বাদ দেওয়ার জন্য যেটা দরকার, মহিলাদেরও কিছু বেশি করে বাদ দেওয়া, কারণ তারা মমতা ব্যানার্জি সমর্থক বলে মনে করা হয় এবং সঠিকভাবে মনে করা হয়। কাদের নাম বাদ দেওয়া হচ্ছে? সমাজে প্রান্তবর্তী মানুষদের, মহিলাদের, অনগ্রসর শ্রেণীর মানুষদের, তাদের নাম তো বেশি করে বাদ করেছে, পড়তে বাধ্য। যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়, তথ্য চাওয়া হয়, যে ডকুমেন্ট শব্দটা নতুন করে আবিষ্কৃত হয়েছে এবারের ভোটে, ডকুমেন্ট, সমস্ত নিরক্ষর মানুষ এখন ডকুমেন্ট শব্দটা শিখেছেন। এই সমস্ত ডকুমেন্ট কার কাছে কোথায় কিভাবে গোছানো আছে? আমাদের অনুষ্ঠানে তো আলোচনা হচ্ছে, গতকালে রোববারের অনুষ্ঠানে একজন সাংবাদিক বলেছেন যে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তার আত্মীয়, তার নাম বাদ চলে গিয়েছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা বিচারপতি। আমরা দেখছি সুপ্রিম কোর্টের দিকে একবার একটু ছোট্ট করে তাকিয়ে আমার বক্তব্য শেষ করি। আমার ছোট বোনের নাম ট্রাইব্যুনালে আছে, ওঠেনি এখনো, মানে ট্রাইব্যুনালের বিচারে গেছে আর কি, ট্রাইব্যুনালে গেছে। হ্যাঁ, তিনি হয়তো, যেহেতু তিনি হিন্দু বলে শেষ পর্যন্ত তার উপর ক্ষোভ পড়বে না, কিন্তু যদি মুসলিম হয় তাহলে আমরা বলতে পারি না শেষ পর্যন্ত কি হবে। মানে অন্য দেশে তাদের ডিপোর্ট করার কোনো প্রশ্ন নেই, কোনো দেশ ভারতীয় নাগরিকদের গ্রহণ করার জন্য আমাদের প্রতিবেশী কোনো দেশ উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে নেই, বরঞ্চ যাদের আমরা বেআইনি ভাবে জোর করে বুলডোজার দিয়ে ছুড়ে ওপাশে পাঠাচ্ছি, তারাও শেষ পর্যন্ত এপাশেই চলে আসছে আইনি প্রক্রিয়ায় লড়াই করে। কিন্তু যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার হরণ করে, এটা পরিষ্কার ফ্যাসিবাদী যে চক্রান্তটা চলছে, মানুষের ভোটাধিকার হরণ করে তাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা, তাকে সস্তা শ্রমিকে পরিণত করা, তাকে সমাজের অন্য অংশের দাসে পরিণত করা। আমাদের দেশের গণতন্ত্র এই ব্যবস্থা নেই।
আমাদের পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থাকে বাঁচানোর জন্য ভোট দেবেন, নাকি এই ফ্যাসিবাদী অত্যাচার যা বাঙালিত্বের উপর আক্রমণ বলে আমি মনে করছি তাকে গ্রহণ করবেন? এটা আমি এবারে নির্বাচনে দেখতে চাই। সুপ্রিম কোর্টের বিচার সম্পর্কে হয়তো পরবর্তী পর্যায়ের সময় হলে কিছু বলার সুযোগ রয়েছে। সোফিয়া।